ওর কাহিনীটা না অনেকটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে গেছে। আমার এর জন্য অনবরত কষ্ট লাগে। ওরা কোনো একটা ইনজেকশন বা মেডিসিন ওর শরীরে ঢুকাইছে, যার কারণে ওর মৃত্যু হয়েছে। সে কিন্তু অপেক্ষায় আছে, মানে সে আসবে, তোমরা তো আমার জীবনটা নষ্ট করলে। জোর করে কোনো সম্পর্ক হয় না। হসপিটালের নামে কোনো কিছু করেন তাইলে তো লাশ নিয়ে যায়। তো আপনি কাকে খুঁজতে আসছেন তাহলে? আমার বাবাকে। ভয়ঙ্করতম কঠিন সিচুয়েশনে ও যদি আপন ঠিকানার প্রত্যেকটা এপিসোডগুলো যদি মনোযোগ দিয়ে দেখে, এটা ওর জন্য জীবনে অনেক বড় শিক্ষা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার বেসিক ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, যদি আপনি আপনার পরিবার খোঁজার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আমাদের পেজে ইনবক্স করুন ফোন নাম্বার সহ। এছাড়া আপনারা চাইলে ফোনও করতে পারেন। ফোন নাম্বারটি আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমাদের মেইল অ্যাড্রেসটিও দেখতে পাচ্ছেন। কি নাম আপনার? আলামিন। আলামিন। আলামিন, বয়স কত হতে পারে? আমার বয়স 19 বছর। জি। বাবার নাম কি আপনার? বাবার নাম নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম। জি। আপনার মায়ের নাম? রুকসানা। মারা গিয়েছেন। জি। দাদা হলো বিল্লাল, সেও মারা গেছেন। জি। দাদি হলো জাহানারা। চাচা? মিঠু। ফুফু নাজমা। ঠিকানা হচ্ছে চাঁদপুর মতলব থানা, বাটি মানে আমি তো বলতে পারি না, আমি যতটুকু শুনছি যে চাঁদপুর মতলব বাটি থানা। চাঁদপুর মতলব বাটি থানা না ভাটি রসুলপুর উত্তর মতলব, এটা কি লিখেছেন? ভাটি রসুলপুর, ওইটা আমি সঠিক বলতে পারবো না, আমার খালামুনি জানে। আচ্ছা, বাবার পেশা কি ছিল? উনি তো বিদেশ ছিল, দোকান করেছে। চাচা সরকারি তিতুমির কলেজে রাষ্ট্রবিজ্ঞানে লেখাপড়া করতো। তিতুমির কলেজ তো আমাদের এখানেই। জি। বলেন তো ভাই, কি হয়েছে একবার প্রথম থেকে বলেন। আমি আসলে ছোট ছিলাম তো, আমার তখন একবারে ছোট, আমার জন্ম হয় নাই, আমি আমার মায়ের পেটে ছিলাম। তখনকার আমার মা বাবা দুজনই বিদেশ ছিল। আমি পেটে বিদেশি, বিদেশি হয়েছেন আপনি? না, দেশে আসার পর আমার জন্মগ্রহণ হয়েছে। আমার বাবাকে আমি কখনো দেখি নাই। আমার ছোটবেলা আমার বাবা মা আমি যখন আমার মায়ের পেটে, তখনকাই আমার মা আমার বাবার কাছ থেকে চলে আসে। আমি যতটুকু জানছি বা জানি, ওদের মাঝে কি হয়েছে তা বলতে পারি নাই। তারপরে আমার মা চলে আসার পর আমি আমার বাবার খোঁজ কখনো পাই নাই। আর পরে আমার যখন 7 বছর বয়স, তখন আমার মাও মারা যায়। এগুলো আপনার মনে আছে? হ্যাঁ, আমার মা যখন মারা যায় এতটুকু আমার মনে আছে, তবে আগেরটা কিছু বলতে পারি নাই, এটুকু বলতে পারি মা যখন মারা যায় তখনকার সবকিছুই বুঝি আমি। আমার 7 বছর না 7.5 বছর বয়স, কিন্তু আমার বাবার কোনো কথা আমার মনে নাই। কেন, তখনকার তো আমি দুনিয়া তো আসি নাই, ছোট মায়ের পেটে ছিলাম। তখনকার থেকে আমার বাবাকে আমি দেখি নেই। তবে মা মারা যাওয়ার পরে আমার খালু যিনি ছিল, আমার আপন খালু, আমার খালাকে আমি মা ডাকতাম, আমার খালুকে আমার বাবা ডাকতাম। আমার খালুর নাম দিয়ে আমার আইডি কার্ড, জন্ম নিবন্ধনী কার্ড। আপন খালু? হ্যাঁ, আমার আপন খালু। জি। আর আমার বাবার বিষয়ে আমি এটুকুই জানি, ওনার নাম, ওনার এটুকুই, আর কিছু জানি না। বাবাকে কোনোদিন দেখেন নাই? না, আমি কখনো বাবাকে দেখি নাই। উনি দেখতে কেমন তাও আমি জানি না। তারপর আমি তো এতটুকুই জানি। আপনি এখন খালুর কাছ থেকে কি হারিয়ে গেছেন? না, আমি আমার খালুর কাছে আছি, বর্তমানে আমি খালুর কাছে আছি। কিন্তু আমি আমার আপন খালু? হ্যাঁ, আপন খালু। তো আপনি কাকে খুঁজতে আসছেন তাহলে? আমার বাবাকে। আপনার খালু জানেন না আপনার বাবাকে? না, আমার বাবা জানে না। আপনার খালু আসছে আপনার সঙ্গে? জি, খালু আসছে। দুজনই আসছে? জি। খালু যে আছে গেস্টের, তাকে ভিতরে পাঠাও। জি, বসেন, ওনার পাশে বসেন। আপনার নামটা একটু বলেন। আমার নাম রাবেয়া। আপনি ওর খালা? আপন খালা? চাচাতো খালা। আপনাদের কাছে বড় হয়েছে ও? হ্যাঁ, ওর নানা নানু প্লাস আমার বাবা আর কি, নানা নানুর কাছে কমই, আমাদের কাছেই ছিল আর কি বেশিরভাগ সময়। চাচাতো হচ্ছে হলো সামহাউ তো আপনার রিলেটিভ, ব্লাড আপন। ধরেন আমার দাদার 4 ছেলে ছিল, ছোট চাচার ঘরের চাচাতো বোনের ছেলে আর কি ও। ওর বাবা সম্পর্কে আপনারা কিছুই জানেন না? হ্যাঁ, জানি। তাহলে ও খুঁজতে আসছে এখানে, বুঝলাম না। আমাকে একটু বুঝাই বলেন। ওর মা হচ্ছে সেটা ও জানে না। আমি ছোটবেলায় ক্লাস 10-এ পড়ার সময়
ওর নানু হয়েছে বিয়ে দিয়ে দিছে। আমি আবার ওর প্রায় 5 বছরের ছোট, ধরেন দিলে এত কিছু তো আর বুঝি না। মানে আপনার ওর মায়ের হ্যাঁ। তো বিয়ে দিয়ে দিছে, আর আমরা আবার সবাই ঢাকা থাকতাম, ওরা থাকতো গাজীপুরে। তো বিয়ে দিয়ে দিছে পরে ছেলের সম্ভবত যার সাথে বিয়ে হয়েছে কারোর সাথে মানে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, সেটা সে একদম মানে প্রপারলি দেখতে পাইছে। দেখার পরে যেটা হচ্ছে মেবি 6 মাস বা 7 মাস সংসার করছিল, তারপর চলে আসছে। চলে আসার পরে যেহেতু তার পড়াশোনাটাও শেষ হলো, এসএসসিটা দিতে পারে নাই, আবার এইভাবে সে মনে হয় মেবি 1-2 বছর বাড়িতেই ছিল। দেন আমাদের পাশের বাড়ি কেউ বলতেছিল যে এরকম ভালো ভিসা আছে, বাহিরে যায়, তাহলে যাবে কিনা। তো ওর বাবা মা দিতে চায় না, মানে আমার চাচা কৃষক হইলো, মানে মোটামুটি জমি জমা মানে প্রতিষ্ঠিত টাইপের আর কি। তখনকার সময় যেহেতু আমাদের বাড়ি গাজীপুরে, যদি মেয়েরা বিদেশে যায় তাহলে এটা অনেক খারাপ দেখা যায়, কিন্তু তার তো ডিভোর্স হয়ে গেছে, সে টেনশন করতেছিল যে কি করবে। পরে সে নিজের ইচ্ছাই মানে এক প্রকার জোরপূর্বক ভাবে বলছে যে তোমরা তো আমার জীবনটা নষ্ট করলো, এখন আমি এখান থেকে কি করতাম, তার চেয়ে বরং আমাকে বাহিরে পাঠাও। জীবনকে নষ্ট করলো মানে? ওই যে মা বাবা তো জোর করে, ও অনেক ভালো স্টুডেন্ট ছিল, তাহলে জোর করে বিয়ে দিল না, বিয়ে দেওয়াতে তো ওই যে ছেলেটার আরেকজনের সাথে সম্পর্ক ছিল। তো তখনও তো মানে বিদেশ যাওয়ার আগে কি ও হইছে না? না না না, এটা তো ফার্স্ট ম্যারেজ, সেটা হয়তো সেও জানে না বা জানে কিনা। ওকে, মানে তো ওকে সেকেন্ড ম্যারেজ। ও আচ্ছা আচ্ছা, সেকেন্ড ম্যারেজ। ওকে। এই কারণেই মানে তার বিদেশে চলে যাওয়া, পাড়ি জমা দেওয়া। এমনি কাজিন হিসাবে আমার সাথে সম্পর্ক হয়, যখন সে বিদেশ থেকে আইসা আমাদের বাসায় উঠে তখন তার লাইফ সম্পর্কে আমি আর কি সব জানতে পারি। সো বিদেশে যাওয়ার পর কি হয়? তখন যেহেতু আমি মাত্র ইন্টারে পড়ি, সো আমার তো আর তার সাথে এত মানে সম্পর্ক নাই। তখনকার যুগে তো আপনার এত ফোনও ছিল না, স্মার্টফোন তো ছিলই না। আমার বাবা ফোন ইউজ করতো, মেবি আমার একটা ফোন ছিল হয়তো বাটনওয়ালা, তো মাঝে মাঝে ফোন দেয়। সে যে সেখানে যায় মানে এই ছেলের সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে করে ফেলছে, সেটা আমরা কেউই জানি না, ঠিক আছে। সে তার বাবা মাকে মন চাইলে অর্থটা, সে একটা হসপিটালে চাকরি করতো, ভালো টাকা স্যালারি পাইতো তখনকার সময়, যেহেতু সে একটু পড়াশোনা ছিল, কাজেতে ভালো ছিল। দেন যে সে তাকে যখন আমরা দেখি মানে এয়ারপোর্ট থেকে যখন আনতে যাই, শুধু আমার বাবাকে মনে হয় ফোন করছে, নাইলে আমার চাচাতো ভাইকে, আমি সঠিক জানি না, কারণ তখন সে প্রায় মানে হবে মানে 9 মাস প্লাস প্রেগনেন্ট। ওকে, হ্যাঁ, তো হবে আর আমরা তো তাকে দেখে অবাক, কিন্তু তার আপন নানা নানি যে তাদেরকে কেউ ইনফর্ম করে নাই, যেহেতু সে প্রথম একটা মিস্টেক হয়েছে, সেকেন্ড আবার এইভাবে মানে একটা বাচ্চা নিয়ে বিদেশ থেকে আসিছে, তাহলে যার কারণে গ্রামে কাউকে জানানো হয় নাই। আর ঢাকা তো কোথায় কি হবে সেটা তো আর কেউ জানে না। তখন আমাদের বাসা মতিঝিলে ছিল, আমার আব্বু তো বিদ্যুতের অফিসার ছিল, আমরা ওইখানেই থাকতাম। তো বাবা তো ওকে দেখা মনে করেন যে একদম মানে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, যেহেতু শত হইলো মানে ছোট ভাইয়ের মেয়ে, প্রথম একটা ভুল না হয় বাবা মা করছে, এখন একটা। আর সে বলতেছে না এরকম কিছুই না, আমরা খুব ভালোভাবে বিয়ে করছি, সে আমাকে অনেক ভালোবাসে, সে আসবে। তো যেহেতু আমি ভার্সিটিতে ভর্তি হবো প্রিপারেশন নিচ্ছি, আমিও তো যথেষ্ট বড় হয়েছি, তো আমি বাবাকে বললাম সমস্যা নাই, ছেলের সাথে আমার কথা হয়েছে ফোনে, তো তুমি আসলা কেন দেশে। তখন যে ছেলে, তারা একই কোম্পানিতে চাকরি করছে। ছেলের সাথে কথা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অনেক কথা হয়েছে মানে বাবার সাথে। একই কোম্পানিতে চাকরি করতো, তো যখন সে প্রায় হয়ে যাবে তখন নাকি ছেলে বলতেছে যে এই অবস্থায় মানে বিদেশে একটা বাচ্চা জন্ম দেওয়া খুবই কষ্ট, আর হয়েছে তুমি কাজ করবা নাকি ওকে সামলাইবা, তাহলে তুমি এক কাজ করো, তুমি চলে যাও, যাইয়া তোমার বাবা মাকে বুঝাও যে মানে আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের বেবি আছে, আর আমি পরে আসতেছি। এখানেই কিন্তু আমার বোনটা আমার মনে হয় যেটা ভুল করছে। মানে না না, এটা একটা মিনিট, ছেলে কি ওর নানা নানুর সাথে কথা বলছে? হ্যাঁ, নানুর সাথেও কথা বলছে যে হ্যাঁ আমি বিয়ে করছি এরকম? ওকে, ফাইন, মানে ভুলের কিছু নাই, এটা সিচুয়েশনাল ঘটনা। হ্যাঁ, তারপরে এখন ওই ছেলেরা তো বয়স না, আমার বোনেরা তো না, তো পরিচয় দেয় নাই তখন যে আমি কোথায় থাকি, আমার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? সেটাতে আসতেছি। তারপর যে হচ্ছে সে চলে আসে, চলে আসার পর ও বোনের সাথে ভালোই কথা হইতো, মাঝে মাঝে আমার একটু হাই হ্যালো কেমন আছেন এটা। তো আসার তো প্রায় 15-20 দিন পরে ওর ডেলিভারি হয়েই গেল। এর মধ্যে শুধু আমার ফ্যামিলি আর ওর নানান ছাড়া আর কেউ জানে না। তো ছেলে বলতেছে আমি আসতেছি এই বলে আর আসতে পারতাম। সম্ভবত সে যেখানে কাজ করতো সেখান থেকে হয়তো পলাইছে, নাইলে কোনো কিছু হয়েছে। ততদিনে সে আবার ওইখানে অবৈধ হয়ে গেছে, মানে ওই দেশে। কোন দেশে ছিল? সৌদি। সৌদি আরবে। কিন্তু আমার এখন জায়গার নামও বলে নাই, যে রিয়াদ ছিল না দাম্মাম ছিল, মানে 20 বছর আগের ঘটনা, তো এতটা তো আমরা ইয়ে করি নাই। তো যাই হোক, সে বলতেছে আসবে আসবে এরকম করে। আমরা কিন্তু এটাও ডিসাইড করছিলাম, মানে যখন সন্দেহ হচ্ছিল একটু একটু যে সে আসবে কি আসবে না, চিন্তায় পড়ে গেছিলাম যে ওকে কাউকে আমরা দত্তক দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আমার বোনের লাইফটে। কিন্তু না, ছেলে একদম কান্নাকাটি, যদি তার ছেলে যদি না থাকে, মানে ও এখন অন্যান্য সাথে সবার সাথে কথা বলতেছে, আমার চাচা চাচি যারা থাকে, যে যদি আমার ছেলে যদি আপনারা না রাখেন তাহলে আপনাদের মেয়েকে কিন্তু আমি নিব না। আগে হয়েছে যে আমার ছেলে, তারপরে হয়েছে যে আমার ওয়াইফ। তো যাক ভালো কথা, তাহলে তুমি কবে আসবা। এরকম করতে করতে ধরেন যে প্রায় 1-2 বছর
হয়ে যাচ্ছে, সে আসে তো আসে না। ততদিনে বললো যে তার ফ্যামিলিকে সে মানাইতে পারতেছে না, মানে যেহেতু একটা বাচ্চা সহ কিভাবে বাড়িতে নিবে, কিভাবে কি। তারপরে যাই হোক, এখন সে তার বাবা মাকে মানাইছে যে সে বিয়ে করে ফেলছে, একটা বাচ্চাও আসে, তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করে। ও কিন্তু ওইখানেই, মানে সৌদিতেই। এখন তার দাদা দাদি ফোন দিচ্ছে, তার চাচা ফোন দিচ্ছে, সবাই দিচ্ছে, ঠিক আছে, দিচ্ছে, কথা হচ্ছে সবকিছু। তারা মানে আমার সাথে তো আর কথা হচ্ছে না। এখন আবার ও গ্রামে চলে গেছে, মানে আমার বোন যখন 100% কনফার্ম হয়েছে যে ওকে নিতে আসবে, তাহলে ওকে নিয়ে গাজীপুর চলে যাক। এখানে ঢাকা আর আমাদের এখানে আর কতদিন আর থাকবে, তাহলে গাজীপুর চলে যাক। গাজীপুর যাওয়ার পরে ও তো আসতেই আছে যে ওর বাবা মা আসবে বা ও আসবে, আইসা নিবে, তো গেছে। তাহলে যাওয়ার পরে মনে করেন আত্মীয় স্বজন সবাই জানতেছে, কেউ আমার বোনকে ভালো কথা বলতেছে, কেউ খারাপ বলতেছে, কারণ এইভাবে নিয়ে আসছে। কেউ বলে না বাহিরে এইভাবে বিয়ে হয় না, মানে কটূক্তি বা একটা আছে না, দোষ পাইলে মানুষ যে যাকে যেভাবে বলে, তো ভালোর চেয়ে খারাপই বলছে। কিন্তু সবাই যখন দেখতেছে যে না, ছেলে ফোন দিতেছে, ছেলের বাবা মা ফোন দিতেছে, সবই, কিন্তু সম্ভবত ফোন দিচ্ছে, আমার যেটা মনে হয় সে ফিনান্সিয়াল কোনো হেল্প মানে করে নাই, যেহেতু সে বাইরে থাকতো, তার ছেলের জন্য যা আছে টাকা পয়সা পাঠানো এরকম কিছু করে নাই। তো আমার বোনের কাছে যা টাকা ছিল আসার সময় হয়তো তার বাবাও কিছু দিছে, তো যা ছিল এতদিনে মোটামুটি একটা ইয়ার। তো চাচা চাচিও রাগ করতেছে, প্রথমটা যেটা হইছে হইছে, দ্বিতীয়টা এরকম কেমনে হলে আরো মানুষ বাহিরে যায়। এরকম করার পরে তার বয়স যখন 3 বছর, তখন আবার সে ঢাকায় চলে আসে, আইসা আমাদের বাসায় উঠার পর এখন সে বলতেছে যে আমি তাহলে কাজ করি, যেহেতু আমি কাজ জানি। 3 বছরও ভদ্রলোক আসে নাই? না, আসে নাই। তাহলে আমি কাজ, কিন্তু যোগাযোগ আছে, তারা ওই যে ওর নানা নানুর সাথে কথা বলে, আমি তো আর বাড়িতে থাকি না। এবং ওনার বাড়ি থেকে কেউ দেখতে আসে নাই, মানে দাদা দাদি কেউ দেখতেও আসে নাই? কেউ দেখতে আসে নাই। দাদা দাদি বলতেছে আমার বোনের যেরকম একটা পার্স ছিল, বিবি ছেলেরও একটা পার্স ছিল, সে এরকম মানে ধরেন যে বিষাদে করে কোনো একটা ঘটনা কিছু ঘটছে, একটা ঘটনা ঘটাতে মানে কথা শুনে না দেখা বাহিরে পাঠাইছে। তাই আমার বোনকে আর ভাগিনাকে মনে হয় ওরকম ভাবে স্বীকৃতি দিচ্ছিল না, যেটা আমার এখনকার মনে হচ্ছে, মানে এখনকার সিচুয়েশনে। তখন চাঁদপুরের মতলব থানাতে ওর বাবার বাড়ি? হ্যাঁ, বাবার বাড়ি এইটা। আর ওর বাবার নাম আর চাচার নাম এইটুকু সঠিক, বাকি তো আমরা কিছু জানতে। চাঁদপুরের মতলব থানা, এটা খুবই পরিচিত একটা এলাকা, মতলব চাঁদপুর। আর ওর বাবার নাম হচ্ছে নাজমুল, সৌদি আরব থাকতো ওই সময়টাতে, এখন কি অবস্থা জানি না আমরা। ওর মা তো মারাই গেছে, পরবর্তী কিভাবে মারা গেছে সে গল্প আমরা আসছি। আর ওর দাদা হচ্ছেন বিল্লাল, মৃত বিল্লাল, দাদি হচ্ছেন জাহানারা, চাচা হচ্ছে মিঠু, ফুপু হচ্ছে নাজমা। চাঁদপুর মতলব থানা। বাটিটা কি? বাটিটা হচ্ছে ওর খালার সাথে নাকি মাঝে মাঝে কথা বলতো, দুলাভাই হিসেবে। ওর খালা তো আবার আমাদেরও ছোট গ্রামে থাকতো, তো মাঝে মাঝে ফোন দিয়ে অনেক আর কি ফাইজলামি করতো, মানে এক এক নাম্বার থেকে ফোন দিত। তো ওর খালাকে নাকি বলছিল যে, মানে গ্রামের নাম তো তারা বলছে সুন্দর মতো, হয়তো আমরা লিখে রাখি নাই বা আমাদের মেমোরিতে নাই, তো বলছে বাটি চাঁদপুর। তো আমি আসলে এমনি এমনি অনেক খোঁজার যে বাটি চাঁদপুর বলতে কিছু না, আসলে বাটি চাঁদপুর একটা আছে যেটা মতলব রসুলপুর, এটা মানে আমি আমার নিজের ইনফরমেশন। ভাটি রসুলপুর থানা, ওটা অনুমানের উপরে করেছেন। হ্যাঁ, তারপর গল্পটা কি হলো? তারপর স্যার যেটা হলো যে তারপর সে অপেক্ষা করতে থাকলো। ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যায়, যেহেতু ছেলেকে বড় করতে অনেক কিছু লাগে, আর আমার চাচা যেহেতু কৃষক, এত কিছু তো আর দিতে পারতেছিল না, কিন্তু তার লাইফস্টাইল চাল চলাচল একটু অন্যরকম ছিল, মানে স্ট্যান্ডার্ড টাইপের। পরে সে চলে আসছে, আসার পর ওইখানে যেহেতু হসপিটালে চাকরি করতে, আমার বাসা উত্তরাতেই ও একটা যা আর থাকে না আপনার ভিতরে টাইপের হসপিটাল, ডেলিভারি করায়, এরকম নর্মাল একটা হসপিটালে ওর মা চাকরি নেয়। তখনকার সময় তার ভালোই স্যালারি ছিল, 14-16 হাজার টাকা স্যালারি। ওকে নিয়ে থাকতো, ও নানা নানুর কাছেই থাকতো, ওকে আর আনে নাই। আমার বাসায় কিছুদিন থাকার পরে, যেহেতু আমি ফ্যামিলি নিয়ে থাকি, ও কাজ করতো। ও পরে মেয়েদের সাথে একটা মানে মেসে উঠে গেছে, যেখানে হসপিটাল ওইখানেই থাকতো, সবকিছু ভালোই চলতেছিল। আমি ওর পার্সোনাল লাইফ নিয়ে ওরকম কিছু জিজ্ঞেস করি নাই যে তুমি যাবা না কেন, যাও। সে কিন্তু অপেক্ষায় আছে, মানে সে আসবে, কোনো একদিন আসবে, কোনো কিছু। হঠাৎ করে যেটা হইলো, সে কিন্তু ঠিকই আসলো। আমার বোন বিশ্বাস করতেছে না যে সে আসছে দেশে, কয় না আমি আসছি, তখন বাংলাদেশের নাম্বার থেকে ফোন দিছি। পরে ঠিক আছে আসবে, পরে সে আসে দেখা করতে আমার বোনের সাথে। প্রায় 4 বছর হয়ে গেছে বা 3.5 বছর। তখন আমি ভার্সিটিতে পড়ি, অনার্স 2nd ইয়ার বা 3rd ইয়ার মেবি। আর যখন সে আসে তখন আমি ভার্সিটি ভর্তি পরীক্ষা দিই, তাহলে তো এরকমই মানে 3 বছর 3.5 বছর প্লাস হয়ে গেছে। সে আসছে, সে মেবি একবারে মানে যে ধরা দিয়ে আসে না অবৈধ হয়ে গেলে, ওরকম টাইপে আসছে, সেজন্য মনে হয় সে সময় নিছে। তারপরে যাই হোক, সে চলে আসার পরে আমার বোনের সাথে দেখা করে। তাও আমি বলছি যে আমি বাইরে কিভাবে দেখা করব, কয় না। তারপরে বাইরে আমরা একটু হাঁটাহাঁটি করি, পরে বলে আপনি আমাদের বাসায় আসেন, অন্তত বাসাটা চিনে যান। আমার বাবা বাসায় না, আমার মাও না, মাও তখন গাজীপুর ছিল। তারপর সে যাই হোক লজ্জা পাচ্ছিল, কিন্তু সে আমার বাসায় আসছে। আসার পরে সে বললো যে থাকবে কয়েকদিন, কিন্তু কিছুক্ষণ পরে তাদের মধ্যে কি কোনো রাগারাগি হইলো না ঝগড়া হইলো আমি জানি না, মানে প্রায় যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, জাস্ট হালকা একটু নাস্তা টাস্তা করছে, তখন সে বলতেছে তোমার বোন তো আমাকে রাখতে যাচ্ছে না।
তাহলে আমি চলে যাচ্ছি। এই কিন্তু মানে আমাদের পুরো ফ্যামিলি থেকে এই একজন মানুষ যে আমি ওর বাবাকে দেখছি। পরে আমি বললাম যে চলে যাচ্ছে মানে এটা কি? পরে আমার বোন হলো জোর করে কোনো সম্পর্ক হয় না, মেবি আমার বোন যখন চলে আসছে বা পাস্টেওতে তারও মানে তার হয়তো কারোর সাথে সম্পর্ক মানে চলছে বা চলবে এরকম কিছু তাকে হয়তো বলছে, যেটা হয়তো তার কাছে ভালো লাগে না, মানে সে তাকে ছাড়বে না। কিন্তু হয়তো বা তার বাবা মা, আমি তো কারণ আমি মানে অন্য কিছু বলতে পারি না, এত আগের কথা, হয়তো তার বাবা মা তার জন্য একটা মেয়ে দেখছে, হয়তো বা সে বিয়ে করে ফেলছে, নয়তো বা তার বিয়ের ইয়েটা চলতেছে, ওই সত্যটা সে আমার বোনকে বলছে যে তুমি তোমার মতো হয়তো থাকো, আমিও মানে ইয়ে করবো। তো আমার বোন বলতেছে ও যখন আমাকে বাড়িতে নিতে পারবে না বা কোনো কিছু না, তাহলে তো আমার থাকার কোনো প্রয়োজন নেই। তারপর সে বইলা গেছে যে তুমি যদি আমাকে বলো আমি আসবো, মানে আমিও চাকরি করবো, যেহেতু আমি আর বিদেশ যাব না, তুমিও চাকরি করবা। এইখানেই মনে করেন যে কথা শেষ। তারপর থেকে তার বাবা ফোন দিত, চাচা ফোন দিত, আমার স্পষ্ট মনে আছে আমি তিতুমিরে যখন পড়তাম, ওর চাচাও তিতুমিরে, মিঠু যে তিতুমিরে চান্স পাইছে, চান্স পাওয়ার পরে বলতেছে ভাবি আপনার বোন তো আমার সিনিয়র, একটু দেখা করতে বলেন। মেবি আমি ওর 1 বছর বা দেড় মানে পরে আমি বলতেছি তুমি যেহেতু বলতেছো যে তারা তোমাকে নিচ্ছে না, তার ভাইয়ের সাথে তো আমার দেখা করার আমি মনে করি না কোনো প্রয়োজন। মানে আমার মনে হয় দোষ আমাদের দুই পক্ষরই আছে, যেটা আমি এখন বুঝতেছি। তা আমার চাচা দেখে নাই ওর বাবা? হ্যাঁ না, ওর বাবা ওকে কি দেখতে চাইছে কি চায় নাই এগুলো আমি আসলে অতটা জানি জানি না। কিন্তু এই যে যখন ওর দাদা দাদি ঘন্টার ঘন্টা কথা বলতো, প্রতিদিনই ফোন দিত, কারো তো উচিত ছিল যে আমরা যাই চাঁদপুর, বা তাদেরকে বলছে আমরা বলছি তারা আসে নাই, তারা আমাদেরকে যাইতে বলে, তারা আসে না আমাদেরকে যাইতে বলে, এইভাবেই চলতেছে। দেন যে যেটা হয়েছে, এরকম করতে করতে আমার বোন এখন মানসিক ইয়াতে না কি হয়েছে সেটা আমি জানি না। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পরীক্ষা দিচ্ছি ফাইনাল, তখন যে সে অসুস্থ হয়ে যায়, আমাকে ফোন করে বলতেছে আমি মেডিকেলে যাচ্ছি ডাক্তার দেখাইতে, তোমার কি সময় হবে? আমি বললাম আমি তো আসতে পারবো না, তো এক কাজ করো তুমি একা যাও, পরে আমি আসতেছি, যে ডাক্তারটা দেখো। মানে ওই আমাদের 4-5 বছরের গ্যাপ হইলো, পরবর্তী ওই যে বিদেশ থেকে আসার পরে সম্পর্কটা ইন্টিমেসিটা গ্রো করে একসাথে ঘুরতাম, সবকিছু করতাম এরকম। তারপরে যে গেল ওইখানে যাওয়ার পরে ডাক্তার তাকে দেখে বলতেছে যে তার শরীর খুবই উইক, তাহলে আপনি এক কাজ করেন ভর্তি থাকেন, একটা স্যালাইন ঢুকাই আমরা, যদি একটু বেশি ভালো ফিল করেন তাহলে আপনি চলে যাবেন। ওই যে সে গেল শুক্রবারে, শনিবারে সে মারা গেছে। আমি মেবি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, তখন ওর খালামুনি, আপন খালামুনি যেটা ছোট খালামুনি, আমাকে ফোন দিছে, দিয়ে বলছে আপা তো আর না। আমি এটা কিভাবে সম্ভব, শুক্রবারে আমার যার সাথে কথা হয়েছে শনিবারে সে কিভাবে চলে যেতে পারে? ঠিক আছে, তারপর আর কি গেলাম হসপিটালে। আমি তো যখন তখন লেখাপড়া করতাম, অনেক কিছুই করতে চাইছি, কিন্তু ওর নানা নানিরা অনেক ধার্মিক টাইপের। আমার মনে হয়েছে যে ওরা কোনো একটা ইনজেকশন বা মেডিসিন ওর শরীরে ঢুকাইছে, মানে আছে না যে এক্সাম্পল, মানে প্রতিক্রিয়া দেখার জন্য, যার কারণে ওর মৃত্যু হয়েছে, যেটা আমার এখনো মনে হয়। নাহলে আমি এতটা সুস্থ, শুধু একটু উইক লাগে, যার কারণে আমি ডাক্তার দেখাইতে যাই, যাওয়ার পরে আর আমি আসতে পারি না। এটা কি কি এমনটা হইতে পারে? হসপিটালের নামে কোনো কিছু করেন তাইলে তো লাশ নিয়ে যায়। তো আমার চাচি বলতেছে যে না, আমি আমার মেয়ের এগুলা নিয়ে করবো না, আমরা যেহেতু ধার্মিক, তুমি এরকমটা পোস্টমর্টেম করে নাই। হ্যাঁ। তারপর ওই বাড়িতে চলে গেল, শেষ। আলামিনের অধ্যায় এইখানেই শেষ হয়ে গেছে। আর আলামিনের বাবাকে দাদিকে আমরা আর কখনো জানতে চাই নাই। ওর খালা খালু আবার অনেক প্রতিষ্ঠিত, তো ওনাদের নিজেদের গার্মেন্টস আছে। ওর খালামণি বিয়েই বসছে, যে মানে ওকে ছেলে হিসাবে মানে স্বীকৃতি, আপন খালা স্বীকৃতি দেওয়ার জন্য ওই ওই যে আপনার জন্ম নিবন্ধনের যে নামটা, আর ওইটা ওর আপন খালামণি। তো তারাই তাকে পড়াশোনার সব খরচ দিত, টাকা পয়সা দিত, সবকিছু মাসে মাসে। তো সে ভালোই বড় হইতেছিল। তার আর যে বাবা আছে নাকি না আছে সেটা না, সে ওই ওই তার খালুকেই কিন্তু সে বাবা জানতো বড় হওয়া পর্যন্ত। কিন্তু আছে না যে আপন বাবা মা না থাকার কারণে সে কিছুদিন এসে ঢাকা আমাদের এখানে থাকতো, 2-3 মাস লেখাপড়া না। মানে এই ফিল্ডটাকে ওর যে ও খুঁজতে চাচ্ছে, নাকি আপনারাই চাচ্ছেন যে ওর ও যেটা হয়েছে 3-4 বছর ধরে আমি ফলো করতেছি, যখন সে জেনে গেছে, ধরেন যে সে তার খালা খালুর কাছে একটা বায়না ধরলে তার বাবা মার মতো সে যেটা পায় না, আমি যেটা মনে করি, হয়তো আগে আমার বাবা দিত, আমার বাবা আমার ইনফ্যাক্ট না পেলেও এটা কিন্তু ওই ফিল্ডটা একটু অন্যরকম হয়ে যায়, আমার বাপ মা থাকলে হয়তো বা দিত। হ্যাঁ হ্যাঁ, মানে সে তো কখনো মায়ের আদর ওইভাবে পায় নাই। তাহলে ওর কাহিনীটা না অনেকটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে গেছে। আমার এর জন্য অনবরত কষ্ট লাগে, মানে ওর নামের সাথে কিন্তু ওরকম কোনো মিল নাই, কিন্তু নবীন ডাকনা মতো মনে করেন জালামিন ছিল। বা মা মারা গেল যখন ওর মাত্র 7 বছর রানী, তাহলে 7 বছর একটা বেবি কি বুঝে, হয়তো তাকে একটু ভালো খাবার দিছে বা কাপড় দিছে, আর তার বাবা তো আর এই জগতেই নাই। তো তার নানা নানু এবং আমার বাবা মা
যথেষ্ট চেষ্টা করছে। আর তাদের ভালোবাসা এখন যেটা মনে হয় যে সে লেখাপড়াও করে নাই, কোনো কিছুই না, 7 পর্যন্ত পড়ছে। তার মধ্যে আমি স্কুল, মাদ্রাসা, কলেজ যত জায়গায় ভর্তি করানো দরকার, যেখানে বলছে পড়বে আমি সেইখানেই করাইছি। মানে এটা তো আমাদের আমানত, আমাদের সম্পদ, যেহেতু তার মা নাই। আর তার মা থাকলে তো সে আরো অনেক ভালো হইতো। কিন্তু যাই হোক, ওই যে ধরেন না, আজকে মন চাইছে এক খালার বাসাত গেছে গা এতিম হিসাবে, যখন সে বুঝতে পারছে যে তার পৃথিবীতে কেউ নেই। আবার আমরা সবাই মনে করাই দিছি, আমাকে সে আব্বুজি ডাকতো, ওর খালাকে মা ডাকতো, যতদিন বিয়ে না হয় ছোটবেলা থেকে। আমরা একটা ফ্যামিলি বানাই নিছি যে আমার বাবা মা হয়েছে ওর দাদা দাদু, আর ওর বাবা মা হয়েছে ওর নানা নানু। মানে ওর কোনো কিছুর আমরা অভাব ফিল করতে দেই নাই। আর আমাদের ফ্যামিলি তো ওরকম কোনো অভাব নাই। কিন্তু এখানে কথা আছে, আলামিনের যে বাবা, জি, সে তো আপনাদের পরিবারের ঠিকানা ঠিকানা সব জানে। না না, সেও সব জানে না। কিভাবে? যদি আমাদের ওই সিমটা থাকতো, মেইন কমপ্লিকেশন যেখানে এসে আপনার তৈরি হয়ে গেছে, যেই সিমটা ছিল আমার বোনের, সব সময় তারা এই নাম্বারে যোগাযোগ করতো, কারণবশত এই সিমটা হঠাৎ করে নষ্ট হয়ে। না, কিন্তু আলামিনের বাবা যে আলামিনের মায়ের কাছ থেকে তার বাড়ির ঠিকানা জানে নাই, এটা তো সন্দেহ করাটা মুশকিল। না, আমার মনে হয় জানলেও লেখে রাখে না। আর ওর মা খুব হতে পারে হয়তো বা জানে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে সে যদি ঢাকা আমার ওই ধরেন, না একটা জিনিস হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা ভিডিও বানানো ট্রাই করবো, অফকোর্স করবো, এটা সব রেকর্ড হচ্ছে, তো আমরা এইভাবেই প্রচার করবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কয়েকটা আমরা লজিক মেলানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে যে আলামিনের বাবা যেহেতু তার মার সাথে এসে দেখা করছে, ডেফিনেটলি ঢাকা এসে দেখা করছে, সো ওই প্রতিষ্ঠানে আসলে তো সে খোঁজ বের করতে পারতো তার ওয়াইফ কোথায় আছে, মারা গেছে কিনা ডিটেল। সো তার মানে ওখান থেকে সে অ্যাড্রেস বের করতে পারতো, এবং সে ইনফর্ম ছিল তার বাচ্চা হয়েছে। সো সে চাইলে এটা ফাইন্ড আউট করতে পারতো, এবং যে কোনোভাবে হোক ছেলের সামনে আসতে পারতো। তারপরও তার বাবার সাথে তার মায়ের 2বার দেখা হয়েছে। কিন্তু তাহলে আমার ওর দাদা যখন অসুস্থ ছিল, এখন আলামিন, মানে আমি তোমাকে তুমি করেই বলতেছি, তোমাকে কিছু মনে করো না, কারণ এই সিচুয়েশনগুলো কি জেনে শুনে তুমি ফেস করতেছো কিনা, মানে তোমার বাবার, আমি জানি না, যদি ওনাকে আমরা সেখানে আনতে পারি বা এই ভিডিও দেখার পরে যদি ওনার আগ্রহ এখানে হয়, তাহলে ডেফিনেটলি আমাদের জায়গা থেকে এই প্রশ্নগুলোই থাকবে। সেগুলোর যদি কোনো অ্যান্সার থাকে উনি বলবেন, সেটা সমস্যা নাই। তুমি তোমার বাবাকে খুঁজতে আসছো কি উদ্দেশ্যে, আমাকে জাস্ট এইটুকু বলো। তোমার তো সবকিছু ছিল, কোনো সমস্যা তো ছিল না। ছিল না, ঠিক আছে, কিন্তু আমি আমার বাবার কাছে, মানে ছোটবেলা থেকে বাবাকে পাই নাই। আমি আমার বাবার কাছে যাইতে চাই, বাবাকে দেখতে চাই, বাবার সাথে থাকতে চাই, এইটাই। প্রথম কথা হচ্ছে যে আমরা এই ভিডিওটা করার পরে আমাদের যে সোর্স বা আমাদের যেই কাজের স্ট্রেংথ, তাতে আমরা বলতে পারি তাওয়াক্কাল তু আলাল্লাহ, আমরা হয়তো ওই ব্যক্তিটাকে ফাইন্ড আউট করতে পারবো। কিন্তু কিছু কিছু সত্য যদি বিটার হয়, তিক্ত সত্য হয়, সেই সত্যগুলোকে উদ্ঘাটন না করাটাই বেটার। এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি। মানে সমস্ত কিছু জেনে শুনে ড্রাইভ করতেছেন আপনারা, যেহেতু আপনারা মোটামুটি সম্ভ্রান্ত পরিবার। আমরা এরকম বাবা পাই যে সন্তানকে স্বীকার করে না, যেগুলো আমাদের ভিডিওতে দর্শকরা জানে না, যে কোন কোন বাবার ক্ষেত্রে এটা হয়েছে, কোন ভিডিওর ক্ষেত্রে এটা হয়েছে। আমরা এরকম অনেক মাও পাই যে তার সংসার বাঁচানোর জন্য পূর্বের সন্তানকে স্বীকার করে না, এবং আমরা জানি যে এটাই বাবা এটাই মা। সে জেনেছে, প্রথমে জানার পরে এমনও হয়েছে ফোন বন্ধ করে দিয়েছে, পরবর্তীতে আমরা আত্মীয় স্বজনের কাছ থেকে জেনেছি ওকে ফাইন, দিস ইজ দ্য কেস, এবং সে কোনোভাবে তার সন্তানকে স্বীকার করবে না। তো এখন কথা হলো, এরকম কিছু হিডেন ট্রুথ যদি বের হয়ে যায়, সেটাকে আপনারা ওয়েল রিসিভ করবেন, নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আর আমার এখানে আসার মূলতই হচ্ছে যে আমার বেবির জন্য আমার হাজবেন্ড আসতে পারলো না। মানে এতটুকু সাহস যুগে আমরা সামনে আসতে পারিনি। আমি যখনই ভাবছি যে আপনার ভিডিওগুলো যখন দেখতাম যে আমরাও যদি এরকমটা করি, এই যে সিমটা বন্ধ হয়ে যাওয়ার কারণ, এটা কিন্তু 100% না, এটা ঠিক আছে। আরেকটা বিষয় যেটা হয়েছে, যেহেতু কোনো ডকুমেন্টস নাই আপনাদের কাছে, লাইক কাবিননামা নাই, কিচ্ছু নাই, একটা বিয়ের ছবিও নাই, সুতরাং ওই লোক চাইলে ওনার জায়গা থেকে কিন্তু ওনার প্রেজেন্ট সিচুয়েশন, আমি নেগেটিভ অনেক কিছু চিন্তা করছি, নাও হতে পারে এগুলা, ওনার প্রেজেন্ট সিচুয়েশনের জায়গা থেকে চিন্তা ভাবনা করে উনি হয়তো এর পুরো ভিডিওর এগেইনস্টে কোনো স্টেপ নিয়ে ফেলতে পারেন, যে না, এটা আমার মান সম্মান খোয়ানোর জন্য করা হয়েছে। সেটা ডেফিনেটলি হয়তো করবে না কেউ। আমি তো ওনাকে চিনি, আমি ওনার চেহারা কখনো বলতে পারবো না। আচ্ছা, আমি কি করতাম, ও যখন ছোটবেলা থেকে যখন বড় হইতো, ওর মা মারা গেছে, আমি শুধু বারবার চাইতাম যে ও যাতে দেখতে হুবহু ওর বাবার মতো হয়। হয়েছে কি কিছুটা, মানে সব না, মানে ওর মামা আর বাবার ফেস মিলানো, হাইট ঠিক আছে। ওর বয়স কত এখন? 19। তুমি কোন ক্লাস পরে বাদ দিছো পড়া? আমি ক্লাস 7 উইটি। কেন বাদ দিছো? এই এমনি। না 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 না, এটা একটা বিশাল মেজর ভুল, এটা করা উচিত না। আমি যদিও এটা আমাদের ভিডিওর প্রসঙ্গ না, তো যেই প্রবলেমটা আমি দেখছি, এই ও কোনো জায়গায় স্থির থাকতে পারে না, বিকজ ওর সাইকোলজিক্যালি, আমার মনে হয় কি ওকে একদম ভালো। ও কি করছে, আমি যে বাসায় ভাড়া থাকি
এটাও আপনাকে বলি, ওর এই প্রবলেমগুলো আমি অনেক অনেক ফেস, যখন আমার বাচ্চা হবে ওকে আমি আলট্রার রিপোর্টটা আনাইতে পাঠাইছি যে তুমি যাই নিয়ে আসো। আমি গেছে আলট্রার মহিলা দেখা স্বাভাবিক আমার ছেলে হবে বা যে এখানে মানে, তখন দেখা বলতেছে তুমি কি হও যার আলট্রা করলাম? আমার তো মা হয়। ওনাকে দেখা তো মনে হয় নাই যে তোমার মা হয়, এটা কিভাবে সম্ভব? আমি যখন নেক্সট আবার 15 দিন বা 1 মাস পরে যাই, আপনার এত কম বয়সে বিয়ে হয়েছে, আপনার এত বড় একটা ছেলে আছে, ও কি করে আপনার যেটা প্রেজেন্ট সেটা না করে, মানে যেটা পজিটিভ ওটাকে নেগেটিভ করে ফেলে, নেগেটিভটাকে কি করে ফেলে, বিকজ ওর ব্রেনের একটা ধাক্কা আছে, আর এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো হয়তো এক্সপ্রেস করতে পারে না, একটা সময় হয়তো বলবে। সো আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন অ্যান্ড ইউ বিলং গুড ফ্যামিলি, সো ওকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। ইদানিং অনেক সময় আমাদের যেটা হয় যে অনেক দেরি হয়ে গেলে এটা অনেক বড় একটা স্টেপ হয়ে যায়। ধরেন ওর মনের ভিতরে যে কষ্টটা আছে, যেটা হয়তো কারোর সাথে কখনো এক্সপ্রেস করে না, ওইটাকে বের করাটা এখন সবচেয়ে জরুরি। স্যার সে কি করে ট্রেনে বা কোথাও উঠে চলে যায়, হ্যাঁ, 3 দিন 4 দিন ঘুরে ঠুরে তারপরে ও বেসিক্যালি মনে করে যে দূরে কোথাও গেলে বোধহয় আমার কষ্টটা রিলিফ হবে। সো এটা করেন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। ওর 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 বাবার ঠিকানা আমরা পারি বা ও জীবন একটা সময় বের করেই ফেলতে পারবে, আমরা সেটা ফ্যাক্ট না। বলছিলাম। ফ্যাক্ট হচ্ছে যে ওর লাইফটা ঠিক মতো চলতেছে না, এই জায়গাটা ঠিক করা। এবং এইটা এটা কিভাবে করব? এই আপাতত ওকে একজন কাউন্সিলরের কাছে নেন, মানে যিনি কাউন্সিলিং করে, সাইকিয়াট্রিস্ট। তারপরে স্টেপ বাই স্টেপ ওকে বুঝিয়ে 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 ওকে রিয়েল লাইফগুলো দেখান। মূল কথা হচ্ছে ওর চাইতেও অনেক কঠিন সিচুয়েশনে পৃথিবীতে অনেক শিশু আছে, এই মেসেজটা ওকে নিতে হবে। হ্যাঁ, অনেক কঠিন সিচুয়েশনে, সবাই ভাবে যে সে অতিরিক্ত ভালোবাসা এরকম মেয়ে। ভয়ঙ্করতম কঠিন সিচুয়েশনে ও যদি আপন ঠিকানার প্রত্যেকটা এপিসোডগুলো যদি মনোযোগ দিয়ে দেখে, এটা ওর জন্য জীবনে অনেক বড় শিক্ষা হবে। ধরেন ও তো 3 বেলা খাইতে পারছে, আদর পাইছে, স্নেহ পাইছে, পাইছে না? ওর চেয়েও ভয়ঙ্করতম পজিশনে থাকে অনেক বাচ্চারা এই ফ্যামিলি লস্ট হওয়ার কারণে। সো এটা ভাবতে হবে যে আমি প্রিভিলেজড। হ্যাঁ, আমার অবস্থান খারাপ, কিন্তু আমি কারো না কারো থেকে প্রিভিলেজড। সো এই স্যাটিসফ্যাকশনটা যখন ওর মধ্যে গ্রো করবে, তখন ওগুলো সব কিছু মানতে নেবে। আর 19 বছর কোনো বয়সই না একটা মানুষের জীবনে, ঠিক আছে? সো এটা নিয়ে একদম মানে নেগেটিভ ভাবার কোনো কারণ নাই। ওকে এত নিজেকে আলাদা আলাদা চেঞ্জ করছে, এটা আমি অনেক পরে বুঝতে পারছি। আগে তো আমি আমার পড়াশোনা, আমার লাইফ, আবার আমার বিয়ে হয়ে গেছে, আমি এত কিছু নিয়ে মানে চিন্তা করি নাই। কিন্তু যখন সে বড় হচ্ছে, এখন আমরা দেখতেছি তার জীবনে বাবাটা অনেক ইম্পর্টেন্ট, মানে তাকে পাওয়াই দেওয়া, এটা না পাইলে তার কোনো কিছুই ঠিক হবে না। এখন আমি আপনাকে বলতেছি, যদি সে তার বাবাকে নাও পায়, আমরা নিয়ে যাই, অল গুড, সবকিছু ঠিক আছে। শুধু তা না, ওর যে খালু, আপনাকে মানে বলবেন 30 লাখ টাকা দিয়ে একটা দোকান নিয়ে দিচ্ছে, যে জব করতে পারে না, ওনারই তো গার্মেন্টসের জিনিস শুধু থাকবে। এই জীবনে এই প্রথম মনে হয় সে সেই কাজটা 5 থেকে 6 মাস করছে, পরে যে সেখান থেকে আসছে, আজকে 1-1.5 বছর ধরে আর যায় না। বেসিক্যালি ওর বয়স 19 এবং বয়ঃসন্ধিকাল চলতেছে। সো এই সময়টাতে যে কোনো বিষয় যখন মনের মধ্যে আসে, সেটার ইম্প্যাক্টটা কিন্তু খুব হাই হয়। হ্যাঁ, সো এই ব্যাপারটা থাকবে না এক সময়। যাই হোক, আমি আসলে যে কথাগুলো বলতে চেয়েছি আজকের এই অনুষ্ঠানে, সেটা হচ্ছে দেখেন, সিচুয়েশনালি জন্মের হাত কিন্তু কারোর থাকে না। মানে একটা বেবি পৃথিবীতে আসবে, সে কোন পরিবারে জন্মগ্রহণ করবে সে ডিসিশন কেবলমাত্র আল্লাহই নেন। কিন্তু বড় হয়ে পৃথিবীতে কোনো না কোনোভাবে নিজের জীবনটাকে সুন্দর করাটা আমাদের সবারই কাজ। যাই হোক, আমরা চেষ্টা করব, যদি এই ভিডিওটা যিনি ওনার বাবা তার চোখে পড়েন, তো আমি ওনাকে বলবো যে আপনি আমাদের অফিসে যোগাযোগ করুন, আমাদের ফোন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করুন। আপনার সন্তানের পাশে আপনার দাঁড়ানো, এটা আপনার মানে অত্যাবশ্যকীয় দায়িত্ব। এটা এই মুহূর্তে খুবই প্রয়োজন। এবং আপনার সন্তানের প্রথম কথা হচ্ছে তার একটা পরিচয় দরকার, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং এই সাপোর্টটুকু তার জীবনটাকে সুন্দর করে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যেহেতু আসছেন কষ্ট করে এখানে, এবং আমরা চেষ্টা করতে থাকি, দেখা যাক কি হয়। তাওয়াক্কুল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।